রহস্য গল্প চ্যানেলে আজকের কাহিনী লাল মৃত্যুর মুখোশ। লেখক এডগার অ্যালান পো, অনুবাদক অদৃশ বর্ধন। দেশ জুড়ে হাহাকার সৃষ্টি করেছে লাল মৃত্যু। শরীর থাকলেই ব্যাধি থাকে, কিন্তু এরকম কদর্য এবং মারাত্মক ব্যাধি কখনো দেখা যায়নি। রক্তই এই কাল রোগের লক্ষণ। রক্তের লাল রং আর বিভৎসতাই যেন লাল মৃত্যুর আত্মপরিচয়। রহস্যময় ব্যাধি অপদেবতার শিলমোহর এই রক্ত, অথবা রক্তই এই অবতারের পার্থিব রূপ। হঠাৎ আতীব্র যন্ত্রণা, চোখে ধোঁয়া দেখা, লুমকূপ দিয়ে অধর ঝাড়ে রক্তক্ষরণ। সাধারা গায়ে, বিশেষত মুখ ভর্তি টকটকে লাল ক্ষতচিহ্নের দরুন রোগগ্রস্তের ধারে কাছে কেউ এগোয় না। সেবা শুশ্রূষা সহানুভূতি তো দূরের কথা, রোগের শুরু থেকে শেষ পর্যন্ত লাগে মাত্র আধ ঘন্টা। প্রাণ পাখি পিঞ্জর ছেড়ে উড়ে যায় মাত্র আধ ঘন্টা পুরোলেই। প্রিন্স প্রসপারো কিন্তু দারুণ সাহসী এবং ভীষণ সুখী মানুষ। তার রাজত্বেই যখন লাল মৃত্যু জনপদের পর জনপদ জনশূন্য করে দিলে, উনি হাজার খানেক সুস্থ বন্ধুবান্ধব বেছে নিলেন পাত্রমিত্র মাত্রের মধ্যে থেকে। সবাইকে নিয়ে আশ্রয় নিলেন কেল্লার মতো সুরক্ষিত একটি মঠে। জায়গাটা দেখবার মতো, জমকালো, আয়তনে বিশাল, সাজসজ্জার সুরুচিপূর্ণ। প্রিন্স বাতিগ্রস্ত হলেও রুচিবান পুরুষ। পুরো মঠটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলের গায়ে লোহার ফটক। পারিষদবর্গ আগুনের চুল্লি আর হাতুড়ি সঙ্গে এনেছিল। ভেতরে ঢুকে ঝালাই করে এঁটে দিল সিটকুনিগুলো। হঠাৎ মন খারাপ হলে, বাইরে বেরোনোর জন্য ক্ষেপে উঠলে কোনো রকমেই যাতে বেরোনো না যায়, তাই এই ব্যবস্থা। খাবার দাবারের অভাব নেই মঠে, সুতরাং লাল মৃত্যুকে থোড়াই কেয়ার। বাইরের দুনিয়া মরুক গে, শোক দুঃখে ভেঙে পড়াও মূর্খতা। প্রিন্স আমোদ প্রমোদের ঢালাও ব্যবস্থা রেখেছেন মঠের মধ্যেই। আছে ভাঁড়, স্বভাব কবি, নাচনি, গাইয়ে বাজিয়ে, রূপসী এবং সুরা, সেই সঙ্গে নিরাপত্তা। বাইরে থাকুক লাল মৃত্যু। মাস 5-6 পর অত্যন্ত অসাধারণ এক মুখোশ নাচের আয়োজন করলেন প্রিন্স মঠের সুরক্ষিত নিরাপত্তায়। বাইরের জগতে তখন লাল মৃত্যুর অখণ্ড রাজত্ব। মুখোশ নৃত্য শুধু ইন্দ্রিয় সেবীদের মানায়। জাঁকজমকপূর্ণ বিলাসবহুলে নাচের আসরে ভোগাসক্তি ছাড়া আর কিচ্ছু থাকে না। কিন্তু তার আগে যে ঘরগুলোয় নাচের ব্যবস্থা হয়েছিল, তার বর্ণনা আগে দেওয়া যাক। মোট 7খানা রাজকীয় প্রকোষ্ঠে মুখোশ নাচ হয়। অনেক রাজপ্রাসাদে এই 7খানা ঘর পরপর সাজানো থাকে এবং মাঝের প্রকাণ্ড দরজাগুলো ভাঁজ করে দুপাশের দেয়ালের সঙ্গে এমনভাবে মিশিয়ে দেওয়া হয় যে 7খানা ঘরের উৎসব দৃশ্য একসঙ্গে দেখা যায়। প্রিন্স কিন্তু গতানুগতিকতা ভালোবাসতেন না। একটু উদ্ভট, একটু সৃষ্টি ছাড়া আয়োজন না হলে তার মন উঠত না। তাই মুখোশ নাচের 7খানা ঘর এখানে এমনভাবে নির্মিত যাতে একবারে 1খানা ঘরের দৃশ্যই দেখা যায়, বা তার বেশি নয়। 20-30 গজ অন্তর আচমকা বাঁক নিয়েছে ঘরগুলো, এবং প্রতি বাঁকে নানা রকম অদ্ভুত চমকের ব্যবস্থা। ডাইনে বাঁয়ের দেয়ালের ঠিক মাঝখানে একটা লম্বা সরু গতিক জানলা। জানলার বাইরে বারান্দা। 7খানা ঘরকে বেষ্টন করে রেখেছে এই জানলা। জানলার কাঁচ আঁটা, পাল্লা বন্ধ। এক একটা জানলার এক এক রকম রং। ঘরের মধ্যে যে রঙের সাজসজ্জা, জানলার কাঁচের রঙও তাই। যেমন পূব প্রান্তের ঘরটি নীল সজ্জায় সজ্জিত, জানলার রঙও গাঢ় নীল। দ্বিতীয় প্রকোষ্ঠের অলঙ্করণ এবং দেয়াল ঢাকা পর্দার রং নীলাভ লাল, জানলা দুটোর রঙও তাই। এইভাবে তৃতীয় ঘর আর জানলা সবুজ রঙের। চতুর্থ আসবাবপত্র হালকা কমলা রঙের। পঞ্চমটিতে সাদা, ষষ্ঠ কক্ষে বেগুনি। সপ্তম ঘরটির কড়িকাঠ থেকে মেঝে পর্যন্ত ঝুলছে কালো মখমল দেওয়াল ঢাকা পর্দা। কালো গালিচার ওপর লুটোচ্ছে এই ভেলভেট পর্দা। কিন্তু এই ঘরের জানলার রঙের সঙ্গে ঘরের রঙের কোনো মিল নেই। এই ঘরের জানলার কাঁচ দুটি টকটকে লাল, রক্ত লাল। 7খানা ঘরের কোনোটাতেই ঝাড়বাতি বা শ্যামাদান রাখা হয়নি। কড়িকাঠ, মেঝে, দেয়াল জোড়া বিস্তর স্বর্ণখচিত বিলাস সামগ্রীকে আলোকিত করা হয়নি সারি সারি দীপস্তম্ভ সাজিয়ে। আলো আসছে জানলার বাইরে থেকে রঙিন কাঁচের মধ্যে দিয়ে। জানলার ঠিক বাইরে বারান্দার উপর দাউ দাউ করে জ্বলছে আগুন। 3 পাওয়ার ওপর রাখা কাঁসার পাত্র জ্বলন্ত অঙ্গারে পরিপূর্ণ। আগুনের আভা রঙিন কাঁচের মধ্যে দিয়ে সেই রঙটিকেই ছড়িয়ে দিচ্ছে ঘরের মধ্যে। ফলে এক একটি ঘরে সৃষ্টি হয়েছে এক এক রকমের ফ্যান্টাস্টিক পরিবেশ। রোমাঞ্চকর, অলীক, উদ্ভট।
পশ্চিম প্রান্তের কালো ঘরটির মধ্যে রক্ত লোহিত জানলার রং এসে এমন এক নারকীয় পরিবেশ জাগিয়ে তুলেছে যা ভাষায় বর্ণনা করা যায় না। রক্ত লাল সেই আলোকরশ্মি যার মুখে পড়ছে তাকেই মনে হচ্ছে মানুষ নয়, শরীরই প্রেত। লোমহর্ষক এই দৃশ্য দেখে বুক কেঁপে ওঠে না এমন কেউ নেই, তাই এই ঘরে সচরাচর কেউ পা দিতে চায় না। এই ঘরেরই পশ্চিম দেয়ালে বসানো আছে আবলুস কাঠের তৈরি একটা দানবিক ঘড়ি। একঘেয়ে ধাতব শব্দে পেন্ডুলাম দুলছে তো দুলছেই। মিনিটের কাঁটা এক চক্কর ঘুরে এলেই শোনা যাচ্ছে 1 ঘন্টা সম্পূর্ণ হওয়ার বাজনা। ধাতুর ফুসফুস ভারী মিষ্টি সুরে যেন গান গেয়ে ওঠে। গম্ভীর, স্পষ্ট এবং উচ্চগ্রামের সেই বাজনা এত মধুর যে অর্কেস্ট্রা স্তব্ধ হয়ে যায় ক্ষণেকের জন্যে। উৎকর্ণ হয়ে থাকে বাজনুন দ্বারারা ঘড়ির বাজনা শুনবার জন্যে। বাজনা যখন শুরু হয় তখন যেন ছন্দ কেটে যায় 7খানা ঘরের আমোদ প্রমোদের। কারো মাথা ঘোরে, বয়োজ্যেষ্ঠরা কপাল টিপে অন্যমনস্ক হয়ে যায়। প্রতিধ্বনির রেশ পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই কিন্তু চাপা হাসি ছড়িয়ে পড়ে 7খানা ঘরে। বাজনদারেরা বিমূঢ় হাসে, ফিসফিস করে কথা বলে, ভাবে কি বোকামেই না হয়েছে, পরের বার আর হবে না। কিন্তু 60 মিনিট মানে 3600 সেকেন্ড ঘুরে আসার পর মিনিটের কাঁটা যখন ঘন্টার বাজনা বাজায়, আবার দেখা যায় ঘর জোড়া সেই বুহলতা, ছন্দপতন, রোমাঞ্চ এবং অন্যমনস্কতা। তা সত্ত্বেও কিন্তু নাচের আসরে ফুর্তির অভাব ঘটে না। প্রিন্সের রুচি ভিন্ন এবং অদ্ভুত। বর্ণচ্ছটার তারতম্য ধরার সূক্ষ্ম দৃষ্টি তার ছিল, তাই মামুলি অলঙ্করণ দুচক্ষে দেখতে পারতেন না। তার পরিকল্পনা বলিষ্ঠ এবং উত্তেজক, ধ্যান ধারণায় আদিম জ্যোতি। কেউ কেউ তাকে এই কারণেই বলে উন্মাদ। তার ভক্তবৃন্দ কিন্তু তা বলে না। প্রিন্সের কথা শুনলে, তার দর্শন পেলে, তার স্পর্শ লাভ ঘটলেও মনে হবে না তিনি আদৌ উন্মত্ত। ঘরসজ্জা তাই অত উদ্ভট, কিম্ভূত কিমাকার। সব মিলিয়ে কিন্তু যেন একটা ভয়ানক রূপকথার অলীক দেশ। ঐশ্বর্য, আভরণ, জাঁকজমকের ঘাটতি নেই, কিন্তু সবই বিদঘুটে। আরব্য মূর্তিগুলোর অঙ্গপ্রত্যঙ্গ বেমানান। আসবাবপত্রের পরিকল্পনায় ক্ষিপ্ত মস্তিষ্কের দুরন্ত কল্পনার ছাপ যেন প্রলাপের ঘোরে সৃষ্টি করেছে অপ্রকৃতিস্থ কোনো শিল্পী। সুন্দর কিন্তু ভয়ঙ্কর, সৃষ্টি ছাড়া কিন্তু ন্যাক্কারজনক নয়। দেখলে মুখ ফিরিয়ে নিতে ইচ্ছে করে না। 7খানা ঘরে ছড়ানো এই ধরনের অজস্র স্বপ্ন। অর্কেস্ট্রায় প্রণয় বাজনা বাজলেই এই স্বপ্নগুলো যেন নেচে ওঠে, জানলার মধ্যে দিয়ে ফিল্টার হয়ে আসা বিশেষ রং শুষে নিয়ে জীবন্ত হয় এবং অস্বাভাবিক ছায়ামায়ার মধ্যে সরিষ্ঠুর গতিতে সঞ্চরমান হয়। সবই অবশ্য দৃষ্টিবিভ্রম, কিন্তু মনে হয় সত্যি সত্যি সব সত্যি। ঘণ্টা শেষে বাজে ভেলভেট কক্ষের দানব ঘড়ি। 7খানা ঘরে নেমে আসে শ্বাসরোধী নৈশব্দ। ঘড়ির বাজনা ছাড়া সবার কণ্ঠ তখন নীরব। স্বপ্নগুলো পর্যন্ত যেন আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু প্রতিধ্বনির ঢেউ মিলিয়ে যেতে না যেতেই চাপা হাসির ঢেউ আছড়ে পড়ে 7খানা ঘরে। আবার উদ্দাম হয় ঐকতন সঙ্গীত। জাগ্রত হয় স্বপ্নগুলো। কাঁসার পাত্রস্থিত অগ্নিগুলোকে রং শুষে নিয়ে নেচে দুলে ঘুরতে থাকে যেন ঘরময়। পশ্চিম প্রান্তের মখমল কক্ষে কেউ কিন্তু ভুলেও আসে না। সেখানে কালো ভেলভেটের পটভূমিকায় রক্ত লাল রশ্মি রক্তহীন করে দেয়। অত কাছ থেকে আবলুস ঘড়ির টিকটিক হৃদঘাত হাতুড়ির মতো আছড়ে পড়ে কানের পর্দায়। অন্য ঘরগুলিতে কিন্তু তিল ধারণের জায়গা নেই। প্রাণস্পন্দন উত্তাল হয়েছে বাকি 6টি ঘরে। ঘূর্ণিপাকের মতো ঘুরে ঘুরে নাচ চলছে তো চলছেই। হাসি, ফুর্তি, আনন্দ, উচ্ছ্বাস তুফান ঝড় সৃষ্টি করেছে 6খানা ঘরে। এমন সময় শুরু হলো মধ্যরাতের বাজনা। দানবিক ঘড়ির বক্ষ পিঞ্জর থেকে ভেসে এলো সুরেলা সঙ্গীত, তীক্ষ্ণ, তীব্র, অথচ মধুর। সবাই নিশ্চুপ, সবাই উৎকণ্ঠ ঘণ্টার ধ্বনির জন্য। পর পর 12 বার বাজল দানবিক ঘণ্টা। শেষ ঘণ্টার গমগমে রেশ তখনও মিলিয়ে যায়নি 7খানা ঘর থেকে। এমন সময় হাজারের মানুষের খেয়াল হলো মুখোশ পরা এক আগন্তুকের আবির্ভাব ঘটেছে নাচের আসরে, অথচ একটু আগেও তাকে দেখা যায়নি। গুঞ্জন ছড়িয়ে গেল ঘরে ঘরে। গুজব, গুঞ্জন, বিস্ময় অভিভূত করল হাজার মানুষকে। সবশেষে আতঙ্ক, বিভীষিকা, ঘৃণার বিষে কুঁকড়ে গেল হাজারটি হৃদয়।
ফ্যান্টাস্টিক ঘরগুলির অপচ্ছায় সমাকীর্ণ এই যে ছবি আমি আঁকলাম, সেই পরিবেশে সাধারণ মানুষের আবির্ভাব এতখানি চাঞ্চল্য সৃষ্টি করতে পারত না। অলীক উদ্ভট অবাস্তব রূপকথার রাজত্বে নিশ্চয়ই এমন কোন আগন্তুকের আবির্ভাব ঘটেছিল যা এই ফ্যান্টাস্টিক পরিবেশকে ম্লান করে দিয়েছে। কিন্তু মুখোশ নৃত্যের অনুমতি তো সবাইকে দেওয়া হয়নি। আগন্তুক কিন্তু অনুমতির ধার ধারেনি। প্রিন্সের অসীম সৌজন্যকে ডিঙিয়ে আবির্ভূত হয়েছে নাচের আসরে। শরীরী রহস্য দীর্ঘকায় এবং বলিষ্ঠ, আপাদ মস্তক কফিন সাজে আবৃত। মুখোশটি হুবহু মরার মুখের মতো। আড়ষ্ট মুখোশ ছবি, খুঁটিয়ে দেখলেও মুখোশ বলে মনে হয় না, এত নিখুঁত মুখোশ। এ হেন ঘিনঘিনে চেহারাও বরদাস্ত করা যেত, কিন্তু অস্ফুট গুঞ্জন দাওমল্লের মতো ছড়িয়ে পড়ল অন্য কারণে। অদ্ভুত এই মূর্তিটি যেন বিমূর্ত লাল মৃত্যু, সারা গায়ে কাঁচা রক্তের দাগ, মুখে রুধির সিক্ত বিভৎস ক্ষত। বাজনদারের মাঝে ধীর পদক্ষেপে হাঁটছিল এই প্রেতচ্ছায়া। দেখেই শিউরে উঠলেন প্রিন্স। পর মুহূর্তে মুখ আরক্ত হলো প্রচণ্ড ক্রোধে। হুঙ্কার দিয়ে বললেন পারিষদদের, কার এত সাহস? আমাকে অপমান করার এত স্পর্ধা কার? ঘাড় ধরে টেনে দেবো। আসুক, টান মেরে খুলে দিন মুখোশ। কাল সূর্য উঠলেই ফাঁসি দেব পাঁচিলের ওপরে। নীল ঘরে দাঁড়িয়ে গর্জে উঠলেন প্রিন্স। অর্কেস্ট্রা স্তব্ধ হয়েছিল আগেই, তার হাতের ইশারায়। তাই সাতখানা ঘরে গমগম করে উঠল তার বজ্রগব্য কণ্ঠের হুঙ্কার। ফ্যাকাশে মুখে পারিষদরা ঘিরে দাঁড়িয়েছিল তাকে। অদূরে আগন্তুক। হুঙ্কার শুনেই কেউ কেউ এগোলো সেই দিকে, কিন্তু আচম্বিতে দীর্ঘ পদক্ষেপে প্রিন্সের দিকে এগিয়ে এলো প্রেতমূর্তি। সভয়ে সরে গেল সবাই, পথ ছেড়ে দিল মূর্তিমান আতঙ্ককে। কারুর সাহস হলো না, প্রবৃত্তি হলো না রক্তাপ্লুত দেহ স্পর্শ করতে। বিনা বাধায় তাই মূর্তিমান আতঙ্ক প্রিন্সের 1 গজ দূর দিয়ে হেঁটে গেল নীলাভ লাল ঘর অভিমুখে। অদৃশ্য হস্তের ধাক্কায় ঘরসুতু লোক পিছু হটতে হটতে সিঁটিয়ে রইল দেয়ালের সঙ্গে। আগন্তুক বাধা পেল না কোথাও, তাড়াহুড়ো করল না। মেপে মেপে পা ফেলে ধীরে সুস্থে নীলাভ লাল কক্ষের মধ্যে দিয়ে পৌঁছল সবুজ কক্ষে, সেখান থেকে কমলা কক্ষে, তারপর সাদা কক্ষে, এরপর বেগুনি প্রকোষ্ঠে। কিন্তু পথ রোধ করল না কেউ। বেগুনি ঘরে পৌঁছতেই সাময়িক কাপুরুষতা কাটিয়ে উঠে রুদ্র রোষে ধেয়ে গেলেন প্রিন্স। কোষ থেকে টেনে নিলেন শানিত ছুরিকা, কিন্তু তথাপি কারো সাহস হলো না তাকে সঙ্গ দেওয়ার। আতঙ্কে নীল হয়ে সিটিয়ে রইল দেয়ালের গায়ে। আগন্তুক তখন ভেলভেট কক্ষের প্রান্তে পৌঁছেছে। ছুটতে ছুটতে খোলা ছুরি হাতে তার থেকে 3-4 ফুট দূরে গিয়ে পৌঁছলেন প্রিন্স। সহসা ঘুরে দাঁড়ানো আগন্তুক। আতীক্ষ্ণ চিৎকার করে উঠলেন প্রিন্স। ছুরি ছিটকে গেল কার্পেটে। নিষ্পান দেহটা শটান আছড়ে পড়ল আগন্তুকের পদতলে। সম্বিত ফিরে পেল অভ্যাগতরা। বিষম ক্রোধে ধেয়ে এলো কালো ঘরে। আবলুস গড়ির গা ঘেঁষে নিথর দিয়ে দাঁড়িয়েছিল আগন্তুকের দীর্ঘ মূর্তি। রাগে চেঁচাতে চেঁচাতে টান মেরে খসিয়ে আনা হলো মরার মুখের মুখোশ আর কফিন সাজের পোশাক। রক্ত জল হয়ে গেল পরক্ষণে। কফিন সাজের অন্তরালে শুধু শূন্যতা, শরীর নেই। এইভাবে এলো লাল মৃত্যু। এলো রাতের আধারে চোরের মতো নিঃশব্দ চরণে। একে একে অভ্যাগতরা আছড়ে পড়ল রুধির রঞ্জিত দেহে। আর নড়ল না। স্তব্ধ হলো আবলুস গড়ি। নিভে গেল তেপায়ার অগ্নিশিখা। অন্ধকার, অবক্ষয় আর লাল মৃত্যুর নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হলো ভূখণ্ডে।